কেমিস্ট্রি একদম প্রথম থেকে রাখতে হবে। কেমিস্ট্রি যেটা বুঝবেন ওটা আপনার থাকবে। আচ্ছা কেমিস্ট্রি কাকে বলে এটা তো আপনার থাকবে, এটা তো আপনি বিস্তারিত জানেন, এখানে একদম সংক্ষিপ্ত দেওয়া আছে। বায়োকেমিক্যাল কাকে বলে এগুলো বোঝেন, বায়োকেমিস্ট্রি কাকে বলে বল। তারপরে হলো 4 নম্বরটা বায়োকেমিক্যাল কাকে বলে উদাহরণ সহ লিখো। বায়োকেমিক্যাল, বায়োকেমিক্যাল হলো যে কেমিক্যাল গুলো আমাদের জীবদেহে কাজ করতেছে, জীবদেহে তৈরি হচ্ছে, ওই কেমিক্যাল গুলোকে বলা হয় বায়োকেমিক্যাল। আর উদ্ভিদ দেহে যেগুলো যে কেমিক্যাল গুলো পাওয়া যায় ওগুলোর নাম হলো ফাইটোকেমিক্যাল। যেমন টারপিন একটা কিন্তু ফাইটোকেমিক্যাল। বোঝা গেছে? এটা তাহলে প্রাণী দেহে যে কেমিক্যাল গুলো তৈরি হচ্ছে সেগুলো হলো বায়োকেমিক্যাল, আর উদ্ভিদ দেহে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো ফাইটোকেমিক্যাল, বা ওগুলোকে বোটানিক্যাল কেমিক্যাল বলা হয়। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, এটা তো আর বোঝানোর কিছু নাই, কিছু মৌলিক পদার্থের নাম এবং প্রতীক লিখো, এটা পাইছেন আজকে। পরমাণু এবং অণু কাকে বলে লাগবে এটা? পরমাণু কাকে বলে? মৌলিক। আচ্ছা একবার একটু বলবো, পরমাণু আর অণু জিনিসটা কি আসলে? পরমাণু হলো পরম অণু, পরম শব্দের অর্থ হলো মানে পরম, মানে কি একদম সর্বশেষ বা চূড়ান্ত, এরকমই বোঝায় পরম দ্বারা। তাহলে তখন মনে করছে যে এর চেয়ে আর ক্ষুদ্র কণা নাই, যখন আবিষ্কার করছে তখন মনে করছে প্রথম অণু আবিষ্কার করছে, অণুর পরে দেখে ভাঙ্গা এর ভেতরে পরমাণু আছে, পরমাণুকে ভেঙে তখন আবার পাওয়া গেছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, তাই না? পরমাণু হলো কোন মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণাকে বলা হয় হলো পরমাণু। এখন তাহলে অণু কি? অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যে পদার্থের মধ্যে ওই পদার্থের সমস্ত গুণাবলী বিদ্যমান থাকে। এটা কিন্তু মৌলিক একটা অণুর সংজ্ঞা, যে ওই পদার্থটা গুণাবলী কিন্তু বিদ্যমান থাকবে, কিন্তু পরমাণুর ভিতরে সেই পদার্থটার গুণাবলী বিদ্যমান থাকবে না। বুঝছেন জিনিসটা? অর্থাৎ কি বললাম, মূল জিনিসটা অণু আর পরমাণুর মধ্যে পার্থক্যটা। পরমাণু শুধুমাত্র মৌলিক পদার্থের ক্ষেত্রে, যৌগিক পদার্থের কখনোই পরমাণু হবে না, কারণ যৌগিক পদার্থকে ভাঙলে তো আমরা কয়েকটা পরমাণু, যৌগিক পদার্থকে ভাঙলে ধরেন দেখুন একটা যৌগিক পদার্থের নাম বলেন, দেখুন পানি H2O, এটাকে ভাঙে কি কি পাবো? হাইড্রোজেন পাচ্ছি আর অক্সিজেন পাচ্ছি। তাহলে এই দুটো, এখন এটার কোনো সময়ই আমরা পরমাণু পাবো না, পরমাণু পাবো হলো এই হাইড্রোজেনের, এই অক্সিজেনের। বোঝা গেছে? এটা একটা পরমাণু, এটা এখানে আছে দুইটা পরমাণু, এখানে দুইটা পরমাণু এইভাবে আছে, আর এখানে আছে একটা পরমাণু, এই তিনটা পরমাণু নিয়ে একখানে হয়ে অণু হয়েছে। তাহলে অণুকে ভাঙলে আমরা পরমাণু পাবো, ঠিক আছে? দেখেন তো পরমাণুর গঠনটা মনে আছে কি? পরমাণু, হ্যাঁ দেখেন পরমাণুর গঠনে কি কি থাকে। পরমাণুর গঠনের কেন্দ্র আগে নিউক্লিয়াস, কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন আর হলো নিউট্রন, প্রোটন আর নিউট্রন। সাধারণত যতগুলো প্রোটন থাকে ততগুলো নিউট্রনও থাকে। এদের যদি আমরা লালগুলো প্রোটন দেই, প্রোটন, আর কালোগুলো হলো নিউট্রন। এবার ইলেকট্রন গুলো হলো চতুর্দিকে বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণরত অবস্থায় আছে, এগুলো হলো ইলেকট্রন। প্রথম কক্ষপথে থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা, এইভাবে তৃতীয় কক্ষপথ সর্বোচ্চ, এইভাবে ইলেকট্রন গুলো বিন্যাস আকারে থাকে। ইলেকট্রন বিন্যাস পদ্ধতিতে আমরা করব। বোঝা গেছে? তাহলে ইলেকট্রন গুলো থাকে চতুর্দিকে পরিভ্রমণ, গ্রহ ঠিক সূর্য যেমন মাঝখানে আর বিভিন্ন গ্রহগুলো কক্ষপথে ঘুরতেছে, ঠিক সেই রকম ইলেকট্রন, হ্যাঁ প্রোটন আর নিউট্রন থাকে মাঝখানে। এখন দেখেন আর ইলেকট্রন গুলো চতুর্দিকে ঘুরতেছে। এখন চার্জ কি? চার্জ করছেন তো দেখেন, মনে আছে নাকি? কতটুকু মনে আছে চার্জ কি?
বলতে পারবেন না না? চার্জ হলো এমন একটি শক্তি যারা আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে। মনে থাকবে? তাহলে চার্জ হচ্ছে এমন একটি শক্তি যেটা আকর্ষণ করার অথবা বিকর্ষণ করার ক্ষমতা রাখে। এখানে দেওয়া আছে কিন্তু সিটি, হ্যাঁ। এবার দেখেন তাহলে কোন পদার্থের এই যে তিন ধরনের কণিকা বা কণা পাইলাম, ওদেরকে কণাও বলে কণিকাও বলে। কণা বললে একটু পুরুষ পুরুষ লাগে, কণিকা বললে স্ত্রী স্ত্রী লাগে, এই আর কিছু না। তাহলে তিন ধরনের যে কণিকা আছে এর মধ্যে চার্জ দেখেন কার কি চার্জ। এই যে প্রোটনের চার্জ হলো পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, আর নিউটনের কোনো চার্জ নাই, এটা হলো নিরপেক্ষ, এটা পজিটিভও না নেগেটিভও না। মনে থাকবে? তাহলে চার্জ কি বলতো একটু? চার্জ হচ্ছে মানে যেটা আমরা আকর্ষণ বিকর্ষণ করি, হ্যাঁ, এমন একটা শক্তি যেটা আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে, এটাই হলো চার্জ। আচ্ছা, তাহলে কার চার্জ কি? প্রোটনের প্লাস, হ্যাঁ এটা সাধারণই আছে, আপনি খালি পড়বেন আর মুখস্থ করবেন আর ঠিক আছে। এখন দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাচ্ছি, সেটা হলো চার্জ করলাম না। আয়ন কি? আয়ন হলো চার্জযুক্ত পরমাণুকে আয়ন বলে। চার্জযুক্ত, এখন পরমাণু কখন চার্জিত হয় সেই জিনিসটা বুঝবো। হ্যাঁ, একটা পরমাণু কখন চার্জিত হয় সেই জিনিসটা বুঝবো। আর চার্জযুক্ত পরমাণুকে বলা হয় হলো আয়ন। একটা পরমাণুর কথা চিন্তা করেন, পরমাণুর কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো হলো কেন্দ্রে থাকবে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রনগুলো কক্ষপথে ঘোরে। একটা পরমাণুতে স্বাভাবিক অবস্থায় যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রনও থাকে। মনে থাকবে? হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রনও থাকে। আচ্ছা, তাহলে দেখেন একটা স্বাভাবিক পরমাণুতে মনে করেন 10টা প্রোটন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে 10টা ইলেকট্রনও থাকবে। ইলেকট্রনগুলো কোথায় থাকে? কেমিস্ট্রিতে নিউট্রন নিয়ে বেশি আলোচনা করা হয় না, কারণ কি এটা হলো অক্ষম, মানে এটা হ্যাঁ অক্ষম না, এটা চার্জ মানে পজিটিভও না নেগেটিভও না, সেজন্য এটা বেশি কেমিস্ট্রিতে দরকার না। এটা কোথায় দরকার? ফিজিক্সে দরকার বেশি, যেহেতু এটা ওয়েট আছে, হ্যাঁ এই জন্য এটা ফিজিক্সে। আর কেমিস্ট্রিতে হলো যদি আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা না রাখে তাহলে সে অন্য পদার্থের সাথে যুক্ত হওয়ারও ক্ষমতা রাখবে না। আর যুক্ত হওয়ার ক্ষমতা না রাখলে দেখেন এই যে এটা রং করছে, যে এই রংটা করছে কি, এটা আগে কেমিক্যাল ছিল না? তাহলে আমরা কেমিক্যাল কাকে বলছি? যে পদার্থগুলো অন্য পদার্থের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে ওটাকেই বলা হয় হলো কেমিক্যাল। একদম সিম্পলি যদি বলি, বোঝা গেছে? এই রংটা যে বাজার থেকে আনছে এটা তখন এমন ছিল যে এখানে দেওয়ার সাথে সাথে লেগে যাওয়ার ক্ষমতা রাখবে। এখন তুলে আলাদা করে আবার লাগবে না, ওই প্রপার্টিটা কিন্তু হেরে গেছে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে যদি 10টা প্রোটন থাকে তাহলে ইলেকট্রন থাকবে কয়টি? 10টি। তাহলে প্রথম কক্ষপথে থাকতেছে 2টা আর দ্বিতীয় কক্ষপথে থাকতেছে 8টা ইলেকট্রন। এই হলো 8টা ইলেকট্রন। তাহলে এই 10টা মিলে একটা মোটামুটি ভারসাম্য রক্ষা করতেছে। কিন্তু তাহলে কিসের ভারসাম্য? চার্জের ভারসাম্য। হ্যাঁ, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের ভারসাম্য রক্ষা করতেছে। এখন কোনো কারণে আরেকটা জিনিস, পরমাণুর বৈশিষ্ট্যতে আমরা পড়ছি আরেকটা জিনিস, সেটা হলো যে একটা পরমাণু তার ইলেকট্রন ত্যাগ করতে পারে অথবা গ্রহণ করতে পারে, ঠিক আছে? কিন্তু প্রোটন ত্যাগ করতে পারবে না, প্রোটন গ্রহণ করতে পারবে না, নিউট্রন ত্যাগ করতে পারবে না, কারণ কি ওটা তো নিউক্লিয়াসে, এটা কেন্দ্রে। কিন্তু কি প্রোটন কি ত্যাগ করতে পারে? ইলেকট্রন ত্যাগ করতে পারে অথবা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে এখান থেকে, এখন দেখেন তো স্বাভাবিক অবস্থায় আগে দেখি আমরা বলি, স্বাভাবিক অবস্থায় এখানে প্রোটন কয়টা? 10টা, ইলেকট্রনও 10টা। 10টা প্রোটনের চার্জ 10টি প্রোটনের চার্জ কত? 10টা প্লাস, তাই না? 10টা প্লাস, আমরা 10টা প্লাস এভাবেও দিয়ে বলতে পারি 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা প্লাস। আর 10টা ইলেকট্রনের চার্জ
কি হবে 10টা মাইনাস 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখেন তো যোগ বিয়োগ করেন কি হয়, প্লাস আর মাইনাস কেটে যাবে। তাহলে এই একটা পরমাণু বলতে প্রোটন আর ইলেকট্রনের সমষ্টিকে বোঝায়, কারণ নিউট্রনের যেহেতু চার্জ নাই, নিউট্রন কেমিস্ট্রিতে গণ্য করা হয় না বেশি। তাহলে পরমাণুটির চার্জ সমান সমান 0। এটা কেটে 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 মানে 0 হয়ে গেল। এটা ক্লিয়ার আছে? তাহলে স্বাভাবিক অবস্থায় একটা পরমাণুর চার্জ কত? স্বাভাবিক অবস্থায় একটা পরমাণুর চার্জ হলো 0। কারণ কি, যেহেতু সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন থাকে। এখন কোনো কারণে যদি একটা প্রোটন এখান থেকে চলে যায়, সরি প্রোটন তো চলে যেতে পারবে না, কি চলে যেতে পারবে? ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন যদি চলে যায়, বাইর করে দেই। এবার দেখি প্রোটন কয়টা আছে? একটা ইলেকট্রন চলে গেল, হ্যাঁ, প্রোটন 9টা, ইলেকট্রন 9টা থাকতেছে আর প্রোটন 10টা। তাহলে 10টা প্রোটনের চার্জ কত হচ্ছে? 10টা প্লাস আর 9টি ইলেকট্রন কয়টা থাকতেছে? একটা চলে গেল, 9টা থাকতেছে। তাহলে 9টি ইলেকট্রনের চার্জ 1 2 3 4 5 6 7 8 9 9। এবার পরমাণুটির চার্জ সমান সমান, এটা কাটাকাটি করে কি হয় দেখেন, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, একটা প্লাস থাকে না? তাহলে আমরা পরমাণুটির চার্জ পেলাম একটা প্লাস। এটা এখন কিসের পরমাণু? এটা কিন্তু উল্লেখ করেন, একটাকে বুঝে দেওয়ার জন্য যে কোনো একটা পরমাণু নিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ধরেন এই পরমাণুটা M একটা বা X একটা পরমাণু। তাহলে এই X পরমাণুকে আমরা স্বাভাবিক অবস্থায় এই জায়গায় কি পাইলাম? আর যখন একটা ইলেকট্রন ত্যাগ করলো তখন এখানে পাইলাম হলো কি, একটা মাইনাস পাইলাম নাকি একটা প্লাস পাইলাম? প্লাস পাইছি, কিন্তু প্লাস পাইছি, হ্যাঁ প্লাস পাইছি। দেখেন এইটা অবস্থা হয়ে গেল। অর্থাৎ পরমাণুটা একটা যখন ইলেকট্রন ত্যাগ করলো তখন সে চার্জ দিতে হলো। কি চার্জ দিতে হলো? তার একটা প্লাস চার্জ থেকে গেল, বেশি থেকে গেল। অর্থাৎ মাইনাস চার্জ যতগুলো থাকছে একটা প্লাস চার্জ বেশি থেকে গেল। সেটা আমরা এইভাবে নির্দেশ করি। এই চার্জযুক্ত পরমাণুকে বলা হয় হলো আয়ন। বোঝা গেছে? এখন যদি আমরা এর বিপরীতটা ধরি, যে এবার কিন্তু ত্যাগ করবে না, এবার হলো গ্রহণ করবে। হ্যাঁ, গ্রহণ করলে দেখেন কি হবে, আগে কয়টা ছিল? 10টা ছিল। 11টা হবে। 11টা প্রোটনের ইলেকট্রনের চার্জ হবে -11 আর 10টা প্রোটনের চার্জ হবে +10। তাহলে যোগ বিয়োগ করলে কি হবে? -1টা। তখন হবে হলো x হলো এইরকম হবে, তাই না? এই চার্জযুক্ত পরমাণুগুলোকে বলা হয় হলো আয়ন। বোঝা গেছে? তাহলে এখন দেখি আমরা এটা কি বুঝি। আপনি তো পরমাণু মোটামুটি সবই জানেন। এটা দ্বারা কি বুঝি বলেন? সোডিয়াম, এটা কি বুঝি? এটা দ্বারা কি বুঝি? হ্যাঁ, এটা পজিটিভ আয়ন, মানে সোডিয়ামের পজিটিভ আয়ন, তাই না? আচ্ছা, এটা দ্বারা এটা যখন লিখবেন, এটা শুধু এইটুকু উপরে দেখলে হবে না। আপনি কিন্তু আপনার ব্রেনে কিন্তু চিন্তা করতেছে কি, যে একটা সোডিয়ামের পরমাণুতে যতগুলো ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে না গ্রহণ করছে? আপনার চিন্তা যখন আপনি লিখবেন কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে বা টিচার হিসেবে, তখন কিন্তু আপনি শুধু এইটুকু দেখবেন না, তখন দেখবেন আর ভিতরে কি আছে সেটা কিন্তু আপনার ব্রেনে কাজ করবে, তাই না? আপনার তখন কি ঘটলো? এটা দ্বারা আমরা এটাই বুঝলাম যে একটা হ্যাঁ ত্যাগ করছে। যখন ত্যাগ করে তখন প্লাস হয়, কারণ কি ত্যাগ করতে পারে? ইলেকট্রন ত্যাগ করতে পারে আর ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে আমরা এটা দিয়ে কি বুঝি? মানে এটা দিয়ে কি বুঝি বলেন তো? দুটো ইলেকট্রন ত্যাগ করছে, একটা আয়রনে দুটো ইলেকট্রন ত্যাগ করছে। এটা কি বুঝি?
একটা ক্লোরিন পরমাণুতে যতগুলো হ্যাঁ ইলেকট্রন ছিল আরো একটা ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক আছে, গ্রহণ করছে বা গ্রহণ করার ক্ষমতা রাখে। আয়োডিন ওই একই অবস্থা। ম্যাগনেসিয়াম হ্যাঁ 2 হ্যাঁ 2 প্লাস, তাহলে সে দুটা পরমাণু ত্যাগ করার হ্যাঁ ত্যাগ করার ক্ষমতা রাখে আর কি, ত্যাগ করার ক্ষমতা রাখে। এটা হলো ম্যাগনেসিয়ামের আয়ন। তাহলে চার্জযুক্ত পরমাণুকে বলা হয় আয়ন। তাহলে এগুলো আয়ন চিনলাম আমরা। হ্যাঁ, এবার আমরা আরেকটাতে আসি। অক্সিজেনের একটি পরমাণুতে দেখেন এখানে উল্লেখ একটা দেওয়া আছে, অক্সিজেনের একটি পরমাণু দুইটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। দুইটি ইলেকট্রন গ্রহণ করলে অক্সিজেন পরমাণুটির চার্জ উল্লেখ করো। পারবেন না এখন? অক্সিজেনের একটি পরমাণু দুইটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। দুইটি ইলেকট্রন গ্রহণ করলে অক্সিজেন পরমাণুটির চার্জ উল্লেখ করো। দুইটি ইলেকট্রন গ্রহণ করলে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 8 + 2 = 10টি। তাহলে 10টি ইলেকট্রনের চার্জ 10টা মাইনাস, 8টি প্রোটনের চার্জ 8টা প্লাস। এই হলো যোগ বিয়োগ করে আমরা দুইটা মাইনাস পেলাম। এটা হলো অর্থাৎ অক্সিজেন পরমাণুতে আয়ন হলো দুইটা মাইনাস। ক্লিয়ার হয়েছে? এটা এখন যত পর্যন্ত অ্যাটম কি পরমাণু, পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের সমস্ত গুণাবলী বিদ্যমান থাকে তাকে পরমাণু বলে। এবার বুঝছেন? এবার হলো অণু যখন বলবো তখন মৌলিকও হয় যৌগিকও হয়, আর পরমাণু যখন বলবো তখন কিন্তু শুধুমাত্র কোনটা মৌলিক পদার্থের কথা উল্লেখ করা লাগবে। এটা খেয়াল রাখবেন, আর কিছুই না। এবার হলো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটম। অ্যাটমের বৈশিষ্ট্যগুলো কি কি দেখেন। অ্যাটম স্বাধীনভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অ্যাটমকে সাব অ্যাটমিক পার্টিকলে ভাগ করা যায়। সাব অ্যাটমিক পার্টিকলগুলো কি কি? ওই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অ্যাটমের মৌলিক পার্টিকলগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই কথাগুলো উল্লেখ করা আছে, আর কিছু না। ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রন। ইলেকট্রনের বৈশিষ্ট্যগুলো দেখেন। চার্জ, নেগেটিভ চার্জ, আর কত এটার কুলম্ব আকারে দেওয়া আছে 1.6022 into 10⁻⁻⁹ হ্যাঁ। মাস অর্থাৎ এর ওয়েট কত? ওয়েট হলো বা ভর কত? ভর হলো 0. এটা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা। লোকেশন এটা হলো কক্ষপথে পরিভ্রমণরত। আর সিম্বল হলো ই। আর AMU অ্যাটমিক মাস ইউনিট। AMU হলো অ্যাটমিক, যে উপরে দা AMU ইউজ করছি না, এই AMU হলো অ্যাটমিক অ্যাটমিক মাস ইউনিট। হ্যাঁ, অ্যাটমিক মাস ইউনিট। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক অফ প্রোটন। প্রোটনের বৈশিষ্ট্যগুলো যে চার্জ কত, পজিটিভ চার্জ। তারপরে হলো সেই চার্জটা কত কুলম্ব সেটাও দেওয়া আছে। মাস কত সেটাও দেওয়া আছে। কম্পারেটিভ মাস, ইলেকট্রনের চেয়ে এটা 1837 গুণ ভারী। একটা ইলেকট্রনের চেয়ে একটা প্রোটন সেটা হলো 1837 গুণ ভারী। লোকেশন অ্যাটমের কেন্দ্রে অবস্থিত। আর সিম্বল হলো পি। ক্যারেক্টারিস্টিক অফ নিউট্রন, নিউট্রনের কোনো চার্জ নাই। তারপরে এটার মাস হলো এটা দেওয়া আছে কম্পারেটিভ মাস, এটা ইলেকট্রনের চেয়ে 1842 গুণ ভারী। তাহলে দেখেন প্রোটন কত গুণ ভারী? 1837। আর ইলেকট্রন ভারী হলো, সরি নিউট্রন ভারী হলো, ইলেকট্রনের সাথে তুলনা করছে দুটোকে। হ্যাঁ, ইলেকট্রনের সাথেই দুটাকে তুলনা করা হয়েছে। আর লোকেশন হলো অ্যাটমের কেন্দ্রে অবস্থিত। শেষ। অ্যাটমিক নাম্বার, total number of proton present in the nucleus of an atom is called atomic number or charge number. তাহলে চার্জ সংখ্যা বা অ্যাটম সংখ্যা দ্বারা আমরা কি বুঝি? অ্যাটম সংখ্যা দ্বারা যে একটা পরমাণুতে কতগুলো প্রোটন আছে ওটাকে বলা হয় হলো অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝি? কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা বলতে ওই পরমাণুতে কতগুলো প্রোটন অবস্থিত সেটাই বুঝি। বোঝা গেছে? বলতে কি পারমাণবিক সংখ্যা কি? মানে যতগুলো প্রোটন আছে ওই সংখ্যার মধ্যে। হ্যাঁ, ওই সংখ্যাটাই হলো পারমাণবিক সংখ্যা কোন প্রোটন। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? একটা। 1। হ্যাঁ। হিলিয়ামের 2। এইভাবে। সোডিয়ামের 11। গুড, মনে আছে দেখি কিছু ওগুলো যে আমরা মুখস্থ করছি। মুখস্থ করছি। একটু বুঝে আগে বাকি জীবনটা দেখবেন অনেক বসে থেকে অনেক কিছু করতে পারবেন। যোগ্যতা তো পড়ছেন, তাই না? এবার আর একটু দেখেন নতুন ভিউ কেমন।
যোজ্যতা বা যোজনী কাকে বলে ব্যাখ্যা করো। যোজ্যতা হলো একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে সামর্থ্য, ওটার নাম হলো যোজ্যতা বা যোজনী। মনে থাকবে না? বলতে কি বললাম? মানে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে বলা হয় যোজ্যতা। এখন সামর্থ্য, এখন কার সামর্থ্য কত কিভাবে বুঝবো? এটা একক হিসেবে ধরা হয় হাইড্রোজেনকে। হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। এটা একজনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে। এটার সাথে তুলনা করে তখন আমরা হাইড্রোজেনকে কিভাবে হয়েছে একটার সাথে যুক্ত হওয়ার সামর্থ্য রাখে? কারণ হাইড্রোজেনের হলো চার্জ প্লাস, তাই না? তার মানে হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, ত্যাগ করার ক্ষমতা রাখে, একটা ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা রাখে। এর সাথে তুলনা করে অন্যান্য গুলো ক্যালকুলেট করা হয়। তারপরে এবার দেখেন তো সোডিয়াম ওই একটা ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা রাখে, তাহলে এর যোজনী হলো 1। এবার হলো ম্যাগনেসিয়াম Mag, ম্যাগনেসিয়াম পয়েন্ট কি করে? দুইটা ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা রাখে। বোঝা গেছে? ওর স্ট্রাকচারটা এমন যে ও দুইটা সর্বোচ্চ দুটো ইলেকট্রন ত্যাগ করতে পারবে। এবারে এটা গেল। এবার দেখেন 20 নম্বর। এটা দ্বারা কি বুঝি? এটা দ্বারা কি বুঝি? যেটা আগে বললাম, একটা প্লাস হইছে মানে একটা ত্যাগ করছে, দুটো প্লাস হইছে দুটো ত্যাগ করছে। হ্যাঁ, তাহলে গেল। এবার আয়ন কি আমরা বললাম? আয়ন হলো চার্জযুক্ত পরমাণুকে বলা হয় আয়ন, তাই না? আচ্ছা, একটা হলো ক্যাটায়ন আর একটা হলো অ্যানায়ন, একটা ঋণাত্মক একটা ধনাত্মক। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়া এটা আর কি করবে? এটা পাইছে নি, এটা লাগবে। দেখেন তারপরে যে একটা সাথে একটা বিক্রিয়া পূর্ণ করলো, এটা সব মুখস্থ করতে হবে নাকি? এটা হলো হ্যাঁ, কার সাথে কি দিলে কি হবে এটা তো যতক্ষণ পর্যন্ত না করছে ততক্ষণ পর্যন্ত বুঝবো না। ধরেন আমাদের দেহে কয়টা হাড় আছে এটা কিভাবে বুঝছি? এটা কেটে কেটেই তো বুঝছি, তার আগে তো বুঝি নাই। এখন আমরা এমনিতেই বুঝি যে এখানে এই হাড় আছে, এখানে এই হাড় আছে, কিন্তু প্রথম তখন জানছে তখন কিন্তু কেটে কেটেই জানছে যে কার ভিতর দিয়ে কি হয়। এটা কিন্তু আগে দিয়ে দেখছে যে কি হয়, দিয়ে তারপরে ওটা পরীক্ষা করে দেখে এটা উৎপন্ন হয়েছে। এটা আমরা ইচ্ছা করলাম এটার সাথে এটা যোগ করে এটা তৈরি করলাম, এটা কিন্তু এত সহজ না, বুঝছেন? রাসায়নিক বিক্রিয়া কত প্রকার ও কি কি উদাহরণ দাও? রাসায়নিক বিক্রিয়া হলো 3 প্রকার। একটা হলো সংশ্লেষণ, একটা বিশ্লেষণ, একটা প্রতিস্থাপন। আমাকে একটু উদাহরণ দেন তো। সংশ্লেষণ কাকে বলে, বিশ্লেষণ কাকে বলে, আর প্রতিস্থাপন কাকে বলে? সংশ্লেষণ মানে আমি যেটা বুঝতেছি মানে যে কোনো দুইটা হোক তিনটা হোক মিশিয়ে আমি একটা হবে, এটা হলো সংশ্লেষণ। একটা বিশ্লেষণ করে কি কি পাই? একটা ভেঙে যখন দুইটা তিনটা হয় এটাকে বলা হয় বিশ্লেষণ, আর দুই তিনটা মিলে একটা হয় এটাকে বলা হয় সংশ্লেষণ। আর প্রতিস্থাপন কি একটা ওইটার সাথে দিলাম, একটা এখানে দিলাম আর ওখানে দিলাম, একজন গিয়ে আরেকজনকে সরাইয়ে দিয়ে বসে, ওটাকে বলা হয় প্রতিস্থাপন। ঠিক আছে, তাহলে গেল। যৌগমূলক কাকে বলে? উদাহরণ লিখুন। যৌগমূলক, হ্যাঁ রেডিক্যাল, যেটা রেডিক্যাল। যৌগমূলক কাকে বলে? রেডিক্যাল বলছেন না? রেডিক্যাল। আচ্ছা, রেডিক্যাল গুলো হলো আমরা ব্যাংক অ্যাকাউন্ট করি, তাই না? ব্যাংক অ্যাকাউন্ট করার সময় এককভাবেও করা যায় আবার যৌথভাবেও করা যায়, এটা তো দেখতেছি, তাই না? যে জিনিস কিন্তু একই, যে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবো, যে একটা পরমাণুর কি বৈশিষ্ট্য যে সে আপনার অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে। তাহলে যদি দুই বা ততোধিক পরমাণু একত্র হয়ে যদি একটা পরমাণুর ন্যায় আচরণ করে ওটাকে বলা হয় রেডিক্যাল বা মূলক। প্রত্যেকটা কি আচরণ? সেটা অন্য একটার সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে। একটা পরমাণু মানে সে অন্য একটার সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে। তাহলে যদি দুই বা ততোধিক পরমাণু একখানে হয় এবং অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে, ওই পরমাণু গুচ্ছকেই বলা হয় হলো মূলক বা রেডিক্যাল। বলেন কি বললাম? আমি যেটা বুঝি হ্যাঁ, যেমন ধরুন অক্সিজেন নিজে একটা পরমাণু, হ্যাঁ একটা পরমাণু, যদি আমি CO3 হ্যাঁ CO3 কার্বনেট। আচ্ছা, তাহলে এই পুরোটা হচ্ছে একসাথে একটা দুইটা পরমাণু একসাথে হলো, তারপর এটা যদি চার্জিত হয় হ্যাঁ, আর একটু ক্লিয়ার হয়ে কাছাকাছি গেছে। কিন্তু যদি ভুল হয়, এমন একটা সায়েন্স এমন একটা জিনিস, কেমিস্ট্রি তো একবার পিওর সায়েন্স, হ্যাঁ, তো এখানে ভুল করা যাবে না। বলেন আরেকবার বলেন। এখানে যেটা আছে দুই বা ততোধিক পরমাণু, দুইটা বা তার চেয়ে বেশি পরমাণু একসাথে যুক্ত হবে এবং সেটা যদি চার্জিত হয় মানে যদি চার্জিত হয় CO3 তারপর চার্জ হচ্ছে আপনার মাইনাস। হ্যাঁ, যদি সেটা চার্জিত না হলে কিন্তু হলো না। এটা কি বলা হয়? যৌগমূলক বা রেডিক্যাল। তাহলে দুই বা ততোধিক পরমাণু একত্র হয়ে যদি সেটা চার্জিত অবস্থায় পাওয়া যায়
ওটাকে বলা হয় হলো রেডিক্যাল বা যৌগমূলক। চলো কয়েকটি যৌগমূলকের নাম জিজ্ঞাসা করছেন, অ্যামোনিয়া, ফসফোনিয়াম, নাইট্রেট, কার্বনেট, এখানে যেখানে দেওয়া আছে করে দিয়েছে, সালফেট, সালফাইড, ফসফেট, নাইট্রাইট, তারপরে হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোক্সাইড। নিষ্ক্রিয় গ্যাস কি এটা তো করছেন, বলেন তো কখন নিষ্ক্রিয় গ্যাস? সেটা বলতে হবে না, খালি নামগুলো জানে, হিলিয়াম, নিয়ন এগুলো। হ্যাঁ, এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন, এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস। এগুলোকে নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয় বা নিষ্ক্রিয় মৌল কেন বলা হয়? এদের যুক্ত হওয়ার ক্ষমতা নাই অন্য পদার্থ, এদের গঠন স্ট্রাকচার এমন যে এদের যুক্ত হওয়ার ক্ষমতা নেই। কারণ কি? যে একটা এটা নির্ভর করে হলো বহিস্থ কক্ষপথের উপরে। একটা পরমাণুর বহিস্থ কক্ষপথে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যাস আকারে থাকে এটার উপরে নির্ভর করে হলো সে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে কি রাখে না। ঠিক আছে? তো এই পরমাণুগুলোর এই বহিস্থ কক্ষপথটা এমন ভাবে ইলেকট্রন দিয়ে সাজানো যে একটা ইলেকট্রন ত্যাগও করতে পারে না, একটা ইলেকট্রন গ্রহণও করতে পারে না। সেই জন্যই এটা হলো নিষ্ক্রিয়। আর এটা গ্যাস আকারে পাওয়া যায়, সেজন্য নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। বুঝা গেছে? গ্যাস আকারে পাওয়া যায় তাই বলে সাধারণ ভাবে এটাকে গ্যাস পাওয়া যায়, কিন্তু যে কোনো পদার্থ কিন্তু দুই তিনটাই করা যায়, কঠিনও করা যায়, তরলও করা যায়, বায়বীয় করা যায়। তাহলে এটা স্বাভাবিক অবস্থায় গ্যাস পাওয়া যায়। ইলেকট্রন বিন্যাসগুলো দেখেন তাহলে কি দেখেন, হাইড্রোজেন, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2। 1s2 মানে কি? প্রথম কক্ষপথে, এই যে এটা প্রথম কক্ষপথ 1s2 মানে দুটো প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে, আর কোন ইলেকট্রন না, এটা তো কেন্দ্র, এটাতে আছে প্রোটন আর নিউট্রন। দ্বিতীয়টা দেখেন নিয়ন, এখানে আছে 1s, প্রথম কক্ষপথে আছে হলো, এটা হলো কেন্দ্র, প্রথম কক্ষপথে দুইটা 1s2, দ্বিতীয় কক্ষপথে আছে হলো 2s2, এটা কক্ষপথে আছে দুইটা, পি কক্ষপথে আছে হলো দুইটা। আচ্ছা এগুলো কি বোঝায়? মানে আচ্ছা এগুলো কি বলতে, এস পি ডি, এগুলো হলো উপকক্ষপথ। এখন উপকক্ষপথগুলো আবার এগুলো কিভাবে থাকে? একটা হলো উপকক্ষপথগুলো এইভাবে কল্পনা করা হয়েছে যে এটা তো আমরা কি ডাইমেনশন, 2 ডাইমেনশন না, 3 ডাইমেনশনে যদি নেই তাহলে একবার বড় আকারে পাবো না। ধরে কেন্দ্র থেকে একটা কক্ষপথের দূরত্ব তাহলে 10 সেন্টিমিটার না। আচ্ছা এখন 2 ডাইমেনশনে যদি দেখেন তাহলে এই দিক দিয়ে একটা কক্ষপথ পাইলেন, তাই না? এটা হলো কেন্দ্র, দেখুন ভালো করে বলেন, এটা একটা আমরা কক্ষপথ পাইলাম চতুর্দিক দিয়ে। এখন এই কক্ষপথটাকে এদিক দিয়েও আছে, আবার এদিক দিয়েও আছে, এদিক দিয়েও আছে, এটাই হলো উপকক্ষপথ। কক্ষপথ কিন্তু একটাই, মানে এখানে কেন্দ্র থেকে দূরত্ব সমান, ধর 10 সেন্টিমিটার, কিন্তু 10 সেন্টিমিটার দূরত্বে ওই কক্ষপথটার আবার উপকক্ষপথ আছে। সেটা আবার কেমন কল্পনা করা হয় যে এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, আর যদি সবগুলো এদিক দিয়েই থাকে তাহলে তো 2 ডাইমেনশন হলো, কিন্তু আসলে একটা পদার্থ তো 2 ডাইমেনশন নয়, এটা 3 ডাইমেনশন, চতুর্দিকে। কথা গেছে? ওটা হলো উপকক্ষপথ। তারই একটা কক্ষপথকে ধরা হচ্ছে এস, একটা ধরা হচ্ছে ডি, একটা ধরা হচ্ছে পি, একটা ধরা হচ্ছে এফ, এইভাবে কক্ষপথগুলো ভাগ করা হয়েছে। রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি কাকে বলে? উদাহরণ সহ লিখুন। না এটা না না, এটা আসবে না, এটা আসবে না, একটু দেখে মানে জানার জন্য আর কি, এর আসবে না, আসতে পারবে না। তার মানে আমরা দেখা যায় যে 36 54 পর্যন্ত পড়ছি, আমরা পুরোটা পড়েন পুরোটা পড়েন নাই, হ্যাঁ পড়ছি, মানে 86 যেমন আচ্ছা
সাধারণত দেই না আমরা পরীক্ষায়। এটা জানতে হবে। আচ্ছা, রাসায়নিক শক্তি কেমিক্যাল এনার্জি কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। কোন যৌগে অবস্থিত পরমাণু সমূহ যে শক্তির দ্বারা যুক্ত থাকে তাকে রাসায়নিক শক্তি বলে। সোডিয়ামের সাথে যেমন সোডিয়াম ক্লোরাইড। আর তার রাসায়নিক শক্তি কাকে বলবো? কোন রাসায়নিক পদার্থে পরমাণুগুলো যে শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় রাসায়নিক শক্তি। বলো তো কি বললাম? যেমন সোডিয়াম ক্লোরাইড একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু সংযুক্ত হওয়ার যে শক্তি, যে শক্তির মাধ্যমে এটা সংযুক্ত থাকে, ওই শক্তিটাকে বলা হয় রাসায়নিক শক্তি। ঠিক আছে? যেমন একটি সোডিয়াম পরমাণুতে থাকে 11টি প্রোটন, 11টি ইলেকট্রন ও 11টি নিউট্রন। এই প্রোটন, ইলেকট্রন ও নিউট্রনগুলি যে শক্তি দ্বারা সোডিয়াম পরমাণুতে আবদ্ধ থাকে, যুক্ত থাকে তাকে পারমাণবিক শক্তি বলা হয়। ইলেকট্রন যে শক্তির দ্বারা যুক্ত থাকে রাসায়নিক পারমাণবিক শক্তি কাকে বলা হয়? এটা বললো পারমাণবিক শক্তি। একটা হলো হ্যাঁ, একটা হলো রাসায়নিক শক্তি। কোনটাকে বলবো? যে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যে শক্তির মাধ্যমে যুক্ত থাকে সেটাকে বলবো রাসায়নিক শক্তি। আর পারমাণবিক শক্তি বলবো হলো একটা পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যে শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বলবো হলো পারমাণবিক শক্তি। ক্লিয়ার হচ্ছে রাসায়নিক শক্তি আর পারমাণবিক শক্তি? এবার হলো ব্যাপন কি, ডিফিউশন। এটা পড়ছি কিন্তু আমরা। দেখেন দুটো জিনিস কিন্তু মেডিকেল সায়েন্সে খুবই লাগে, একটা হলো ব্যাপন আর একটা হলো অভিস্রবণ। এদের কিন্তু খুবই লাগবে। ব্যাপন কি আর অভিস্রবণ কি? একটা হলো ডিফিউশন। এটা কাকে বলা হয়? যে উদাহরণটা দেখেন, ডিফিউশন জিনিসটা কি? এখানে একটা অক্সিজেনের সিলিন্ডার রাখছি না, অক্সিজেনের সিলিন্ডারটা মুখ খুলে দিলাম, অক্সিজেন বাইরেতে থাকবে না। এখন বাইরে হয় অক্সিজেন কি ওখানে জমা হয়ে থাকবে? কি হবে? চলে যাবে না, সমস্ত রূপে চলে। এবং কতক্ষণ পর্যন্ত যাবে বলেন? যতক্ষণ পর্যন্ত ঘনত্ব এই রূপের ঘনত্ব সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গ্যাস যাতেই থাকবে। এই গমনটাকে বলা হলো ডিফিউশন বা ব্যাপন। মনে থাকবে? আচ্ছা, এবার অভিস্রবণ কি মনে আছে? অসমোসিস। আচ্ছা দেখেন অভিস্রবণ কি? উদাহরণ দিয়ে মনে থাকে এরকম। দেখেন কিসমিস না, কিসমিসটা কিভাবে বানাচ্ছে বলো তো? কিসমিস কিভাবে বানায়? আঙ্গুরকে ড্রাই করে, সেটা মেশিন দিয়ে হোক আর রোদ দিয়ে হোক, আঙ্গুরকে ড্রাই করলে এটা কিসমিস তৈরি হয়। আসলে আঙ্গুরের গঠন যদি আমরা দেখি, আঙ্গুরের ভিতরে থাকে হলো গ্লুকোজের অণু আর পানির অণু। এটা হলো আঙ্গুর। এই অণুগুলো হলো গ্লুকোজের অণু। গ্লুকোজের ইয়ে কি? C6। হ্যাঁ, এই অণুগুলো একটা অণু হলো C6H12O6। এটা গ্লুকোজ না, C6H12O6। এটা হলো গ্লুকোজ, চিনির অণু। আর পানির অণু যেগুলো আছে সেই পানির অণু, পানির সঙ্গে কি? H2O। এখন দেখেন তো আপনি কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে যে এই একটা গ্লুকোজের অণুর আয়তনটা বড় হবে না পানির অণুর আয়তনটা বড় হবে? পানিটা কিভাবে বড় হবে? এটা আছে দুইটা হাইড্রোজেন। দেখেন একটা হাইড্রোজেন মনে করেন এতটুকু, আর একটা অক্সিজেন ধরেন এত আয়তন, তাই না? এখানেও তাহলে অক্সিজেন, এটা কি? এটা কি হাইড্রোজেনের আয়তন না? আর এটা অক্সিজেনের আয়তন। অক্সিজেন, এটা হলো হাইড্রোজেনের আয়তন। এটা অক্সিজেনের আয়তন কতটুকু হবে? যে এরকম। আর এখানে হাইড্রোজেনের আয়তন কেমন হবে? এই যে এতটুকু। আর কার্বনের কথা বাদই দিলাম, তাহলে এখানে 12টা হাইড্রোজেন হলে আয়তনটা কত বড় হবে? এরকম হবে না? অনেক বড়। 12টা একখানে হলে, আর 6টা যদি অক্সিজেন একখানে হয় তাহলে এরকম হবে না? দেখেন আয়তনটা কত বড় হয়ে গেছে। আর আরো তো কার্বন আছেই, তাহলে টোটালে আয়তনটা হবে এই তো বড়। আর এখানে দেখেন তো একটা পানির অণুর আয়তন কেমন হয়? এইটা আর এটা, এখানে নাই দুইটা হলো এতটুকু,
আর এখানে একটা এতটুকু, তাহলে এই দুটো যোগ করলে এতটুকু। বোঝা গেছে? এই আয়তন বড় না এই আয়তন বড়? এটাই তো বড় দেখাচ্ছে। বড়। এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে এইখানে এদের আছে মাত্র 2টা হাইড্রোজেন, আর এটা আছে 12টা হাইড্রোজেন, এটা আছে একটা অক্সিজেন, এটা আছে 6টা অক্সিজেন, আর এটা আছে কার্বন, আছে আবার 6টা কার্বন বেশিও আছে। কোন উপরে খেলাবে আসতেছে? কেউ ফোন দিছিলেন? কত দূর থাকতে পারে? জিজ্ঞেস করেন যে কতক্ষণ লাগবে? আসতেছে, ক্লাস শুরু করে দিই। এটা কি জেনেছে? তাহলে যখন আমরা ড্রাইভ করি অর্থাৎ তাপ দেই, হ্যাঁ, এই আঙ্গুরটাকে তাপ দেই, তখন হয় কি এই পানির অণুগুলো বের হয়ে যায়, হ্যাঁ, খাকিংসের অণু গ্লুকোজের অণুগুলো থেকে যায়। ওইটাই হলো কিসমিস। ঠিক আছে? আচ্ছা, আবার এই কিসমিসটাকে যখন আমরা পানিতে দেব তখন কি হবে? আবার ওই পানির অণুগুলো শোষণ করে নেবে। তাহলে এটাতে কি বুঝলাম যে এর যে পর্দাটা, কিসমিসের যে পর্দাটা, এটাতে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, তাই না? এই ছিদ্র দিয়ে পানি বের হতে পারে, আবার ঢুকতে পারে, কিন্তু এই ছিদ্র ক্ষুদ্র হওয়াতে গ্লুকোজের অণুগুলো বের হতে পারে না, আবার ঢুকতেও পারে না। এটা তো ক্লিয়ার? বেশি মানে এটা অনেক বেশি ঘনত্ব। ঘনত্ব কেন? এটা বেশি আয়তন। হ্যাঁ, এটা বেশি আয়তন, এটা জায়গা বেশি লাগে, বাইরে হওয়ার পথ বেশি লাগবে। ঠিক আছে? তাহলে এইরকম পর্দাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। বোঝা গেছে? তাহলে অর্ধভেদ্য পর্দা বা সেমি পার্মাবল মেমব্রেন, যে পর্দা দিয়ে কিছু পদার্থ বের হতে পারে বা ঢুকতে পারে, কিন্তু কিছু পদার্থ বের হতে পারে না, ঢুকতে পারে না, বা যাতায়াত করতে পারে না, ওই রকম পর্দাকে বলা হয় সেমি পার্মাবল মেমব্রেন, অর্ধভেদ্য পর্দা। আমি 10 মিনিট ওখানে বসে আছি, তো আমি এটাই স্টাডি করেন। হ্যাঁ, আমি আসতেছি।